আজকের এই ভিডিওতে আমি এমন একজনের ইন্টারভিউ নিব যে এ লেভেল শেষ করে বাংলাদেশ থেকে সরাসরি জার্মানিতে আসছে ব্যাচেলার করতে। এই ভিডিওতে আমি তাকে ডিটেলসে কোশ্চেন করবো কীভাবে সে ইউনিভার্সিটি খুঁজে বের করছে, কীভাবে সেখানে অ্যাপ্লাই করতে ভিভিডি লাগছে কি লাগে না, ইউনিভার্সিটির মাধ্যমে কি না, এবং অফ লেটার পাওয়ার পরে কীভাবে সে ভিসার জন্য অ্যাপ্লাই করছে। এখন বর্তমান সিচুয়েশনে বাংলাদেশে ভিসার যে জটিলতা আছে, এভরিথিং ইন ডিটেইলসে আমি কভার করবো। সো তামিদ, কি অবস্থা? এই হোয়াটসঅ্যাপ, এই তো চলতেছে। তো তুই কবে আসছিস? আমি আসছি হলো 29 অগস্টে, এই মাসে। তো এত সব কান্ট্রি থাকতে জার্মানি কেন? জার্মানির প্রথম সবচেয়ে মেইন ফ্যাক্টরটা হলো যে এখানে টিউশন ফিজ নাই। যেটা আছে সেটা হলো সেমিস্টার ফিজ, যেটা প্রতি সেমিস্টারে কন্ট্রিবিউশন ফিজ দেওয়া হয়, যেটা হলো সেমিস্টার ফিজ হিসাবে বলা হয়। ওখানে হলো সেমিস্টার টিকিট প্লাস বাকি যা যা আছে। সো সেমিস্টার টিকিট আসলে কি হয়? সেমিস্টার টিকিটটা হলো যে যারা হলো স্টুডেন্টস আছেন এখানে লোকোমোশনের জন্য, যেটা হলো এক এরিয়া থেকে আর এক এরিয়াতে যাবেন একদম ফ্রি কস্টে, কোনো টাকা লাগবে না, কিছু লাগবে না। আপনি এই সেমিস্টার টিকিট দিয়ে ট্রেন প্লাস বাস যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন একদম বিনা টাকায়। এটা কি হোল জার্মানি অর সিটি বাই স্টেট ভেরি করে? এটা হোল জার্মানি না, এটা যেই সিটিতে আপনার ইউনিভার্সিটিতে আছে সেই সিটির মধ্যে আপনি একদম ইজিলি মুভ করতে পারবেন টাকা ছাড়া। এখানে আমি একটু কারেকশন করে দিচ্ছি, কজ এটা আসলে স্টেট টু স্টেট ভ্যারি করে। ফর এক্সাম্পল, আমরা যে স্টেটে এখন আছি এখানে হোল স্টেট কভার করে। কোনো ইউনিভার্সিটির সেমিস্টার টিকিট হচ্ছে শুধু সিটিটা কভার করে, কোনো ইউনিভার্সিটি হচ্ছে হোল স্টেটটা কভার করে। তো এটা হচ্ছে গিয়ে কি বাস, ট্রেন, ট্রাম যে যানবাহন মাধ্যম আছে ফ্রি। এইচএসসি বা এ লেভেলের পরে কি আসলেই সরাসরি জার্মানিতে ব্যাচেলার আসা যায়? এইচএসসি পরে একদম সরাসরি জার্মানিতে আসা যাবে না, কারণ তার জন্য আপনার 1 বছর ইউনিভার্সিটি কোর্স লাগবে, 1 বছরের পুরো টানা ব্যাচেলার্স ডিগ্রি। কেন? তারপরে কারণ হলো আপনার এইচএসসিতে আপনার 12 ইয়ার্স ইউনিভার্সিটি লাইফ হয়, 12 ইয়ার্স মানে স্টাডিজ লাইফ। ওটা আপনার আরও 1 বছর লাগবে, যেটা হলো 13 ইয়ার্স লাগবে, যেটা এইচএসসিতে কভার করে না। যার ফলে আপনি ইউনিভার্সিটিতে 1 বছর দিয়ে ওটা কভার করে 13 বছর করে আপনি হলো তারপরে ইমিডিয়েটলি অ্যাপ্লাই করতে পারবেন ব্যাচেলার্সে। তো আসলে ব্যাপারটা এরকম যে এইচএসের পরে আমাকে 1 বছরে ব্যাচেলার করতে হবে এবং সেটার 25 টোটাল ক্রেডিটের 25% ক্রেডিট আমাকে কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে এইচএসের পরের রিকোয়ারমেন্ট। আর এ লেভেল ক্ষেত্রে আবার একটু ভিন্ন। এ লেভেলে হলো আমাদের যেই ক্যামব্রিজ সিলেবাসটা, সেটা ও লেভেল থেকে এ লেভেল পর্যন্ত আপনার পর্যন্ত সব মিলায় 13 বছরই কমপ্লিট হয়, যেটা হলো ইউরোপিয়ান কারিকুলামের পুরাপুরি কমপ্লিট একটা আন্ডারে পড়ে যায়, কমপ্লিট একটা সিস্টেমের মধ্যে পড়ে যায়। যার ফলে ওইখানে ডাইরেক্টলি এ লেভেল কমপ্লিট করে কোনো কিছু লাগে না, অ্যাপ্লাই করে চান্স পেতে পারে সবাই। সো এই ক্ষেত্রে কি আইএলটিএস এর প্রয়োজন হয়? এক্ষেত্রে আইএলটিএস প্রয়োজন সব ক্ষেত্রেই হবে। এইচএসসি থেকে দিলেও হবে, এ লেভেল থেকে দিলেও হবে, কারণ ওটা একটা এক্সট্রা একটা অ্যাক্টিভিটি, যেটা হলো জার্মানসরা চায় যে আমি হলো ইংলিশে পড়বো। কমপ্লিট আমার ইউনিভার্সিটি স্টাডিজে যে ইংলিশে হবে ওটার প্রুফ যে আমি ইংলিশ পারি, যেটার জন্য আইএলটিএস লাগবেই। তো এখানে আমি একজনকে চিনি পাকিস্তানের, যে এ লেভেল দিয়ে আসছে। সো ওর কোনো আইএলটিএস ছিল না, ও এখানে ইউনিভার্সিটি চান্স পেয়েছে। সো ওর ক্ষেত্রে এটা কীভাবে পসিবল? তার ক্ষেত্রে আমি ঠিক বলতে পারবো না। সে হলো একটা উপায় আছে যে যদি এ লেভেলসে সে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাবজেক্টটা নেয়, যদি এএস মানে এ লেভেলসটা হলো যে এএস আর A2 দুইটা মিলায় একটা এ লেভেলস হয়। তো যদি সে দুইটাই দিয়ে থাকে এএস আর A2, তাহলে তার ইংলিশের আইএলটিএসটা লাগবে না। এখানে আমি একটু কারেকশন করে দিচ্ছি। তো আমার দুজন ফ্রেন্ড আছে, একজন হচ্ছে পাকিস্তানি, একজন ইন্ডিয়ান। তো এদের আইএলটিএস ছিল না। পাকিস্তানি যে সেও এ লেভেল কমপ্লিট করেছে, সে ইউনিভার্সিটি থেকে একটা ডকুমেন্ট নেয় যেখানে লেখা ছিল যে এই স্টুডেন্টটা ইউনিভার্সিটির ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ফুলফিল করেছে। তো সেই ডকুমেন্ট দিয়েই সে অ্যাম্বাসি ফেস করে, ভিসা হয়ে যায় এবং জার্মানিতে চলে আসে। তো আমাদের দেশে একটু ব্যতিক্রম, আমাদের দেশে অ্যাম্বাসি আইএলটিএস এর রিকোয়ারমেন্ট হচ্ছে কি 6, অনেক সময় 5.5-এও ডকুমেন্ট জমা রাখে এবং ভিসা কার্যক্রম চালায়। এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির আইএলটিএস এর রিকোয়ারমেন্টের উপরে। অলসো ইউনিভার্সিটি কিভাবে খুঁজে বের করছে, কিভাবে খুঁজতে হয় আর কি, সার্চ করছিস কিভাবে? ইউনিভার্সিটি আমি খুঁজেছি, একটা ওয়েবসাইট আছে dad.com। ওই ওয়েবসাইটে প্রত্যেকটা ইনফরমেশন থাকে ইউনিভার্সিটির ব্যাপারে, যদিও অনেক সময় ব্যাকডেটেড হয়ে থাকে, মানে ইনফরমেশন আপডেট করা হয় না। তাও ওখানে আপনার লিঙ্ক দেওয়া থাকবে যেখানে ইউনিভার্সিটির প্রত্যেকটা ইনফরমেশন থাকবে। ওখানে আপনি ক্লিক করে ঢুকে আপনি প্রত্যেকটা ইনফরমেশন বের করতে পারবেন, যে ডেডলাইন কবে, অ্যাপ্লাই করার ডেডলাইন কবে শেষ হবে, কয়টা রিকোয়ারমেন্টস লাগবে আপনাদের, সব কিছু দেওয়া থাকবে। ওখান থেকে আমি খুঁজে যেটা আমার অ্যাকচুয়ালি রিকোয়ার একটা ইউনিভার্সিটি মনে করলাম যে হ্যাঁ এখানে আমি যেতে পারবো, আমার রিকোয়ারমেন্টসগুলো আছে সব কিছু, ওটা আমি অ্যাপ্লাই করে চান্স পেয়েছি। এখানে একটা কোশ্চেন আছে আমার। তো অনেক সময় দেখা যায় ড্যাডে লাইক করোনার সময় তো যখন অ্যাপ্লাই করছে অনেক পরিবর্তন আসছে ডেডলাইনের। তো সেক্ষেত্রে কি ড্যাডে আপডেট করে দিয়েছে নাকি এই ইনফরমেশনগুলো কিভাবে পেয়েছি? একদম ইউনিভার্সিটির যেই ওয়েবসাইটটা আছে ওখানে ঢুকে প্রত্যেকটা ইনফরমেশন A to Z চেক করতে। সাপোজ দ্যাট আমি ড্যাডে কোনো একটা ইউনিভার্সিটি খুঁজে পেয়েছি, তো আমার কোনো একটা বিষয়ে আমার অনেক কনফিউশন রয়ে গেছে।
যে এই বিষয়টা আমি বুঝতেছি না, তো সেক্ষেত্রে আসলে কি করণীয়? সেক্ষেত্রে হলো ড্যাডে যে ইউনিভার্সিটিগুলো আছে ওখানে হলো ইউনিভার্সিটি ওয়েবসাইটের মেইল অ্যাড্রেস দেওয়া থাকে। ওই ইমেল অ্যাড্রেসে জাস্ট যে কোনো কনফিউশন থাকলেই মেল দিলে জাস্ট ওয়ার্কিং ডেজের মধ্যে 3 থেকে 2 ওয়ার্কিং ডেজের মধ্যে একটা রিপ্লাই পাওয়া যাবে, যেটাতে সব কিছু দেওয়া থাকবে অ্যান্সারগুলো। আমি তোকে পরবর্তী কোশ্চেনটা করছি। তুই এখন সাবজেক্ট খুঁজে বের করছিস, তোর রিকোয়ারমেন্টের সাথে মিলে গেছে সব কিছু, তো এখন পরবর্তী ধাপ কি আসলে কিভাবে অ্যাপ্লাই করতে হয়? পরবর্তী ধাপ হলো যে রিকোয়ারমেন্টসে যা যা আছে ওগুলো সব আমি একটার পর একটা করে রেডি করলাম। রেডি করার পর ইউনিভার্সিটির যেই পোর্টাল আছে, পোর্টালে আমি দেখলাম যে ওরা প্রথম ধাপটা কি। ঠিক বেসিক্যালি সব ইউনিভার্সিটি ইউনিঅ্যাসিস্টায়, সব না কিন্তু ম্যাক্সিমাম ইউনিভার্সিটিস ইউনিঅ্যাসিস্টের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয়। ইউনিভার্সিটি আসলে এটা কি? এটা কি? ইউনিঅ্যাসিস হলো একটা পোর্টাল যেখানে সব অ্যাপ্লিকেন্টসের ডকুমেন্টস আপলোড করে তার সাথে নোটারি করে পাঠায় দেওয়া হয়। এটা এখন করোনার মধ্যে লাগবে না, কারণ নোটারাইজের সিস্টেম অফ করে দিয়েছে, বাট জাস্ট আপলোড করলেই হবে। ওখানে ইউনিঅ্যাসিস্টে চেক করে দেখে যে আমার রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করে কিনা ইউনিভার্সিটির সব রিকোয়ারমেন্টসের সাথে। যদি ফুলফিল করা হয় তাহলে সব আমার যে ডকুমেন্টসগুলো আছেন অ্যাপ্লিকেন্ট সবাই ফরওয়ার্ড করে দেয় ঠিক ডাইরেক্ট ইউনিভার্সিটিকে। তারপর ইউনিভার্সিটি মেল দিয়ে আমাদেরকে জানাবেন যে আমরা চান্স পেয়েছি কি পাইনি। তো আসলে ইউনিভার্সিটিটা হচ্ছে অনেকটা থার্ড পার্টির মতো, তো এদের কাজ হচ্ছে গিয়ে কি অ্যাপ্লিকেন্টরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে এরা হচ্ছে সব ডকুমেন্টস রিকোয়ারমেন্ট ডকুমেন্টস হচ্ছে ইউনিভার্সিটিকে দিবে, আর ইউনিভার্সিটি এটা ফ্রি করে না অবভিয়াসলি। এখানে একটা পেমেন্ট আছে। প্রথম কোর্সের জন্য এরা 75 ইউরো নেবে এবং পরবর্তী কোর্সগুলোর জন্য 30 ইউরো করে যাবে। এটা শুধু ওই সেমিস্টারের জন্য। আর পরবর্তী সেমিস্টারে যদি আবার অ্যাপ্লাই করা হয় তাহলে প্রথম কোর্সের জন্য হচ্ছে গিয়ে কি 75 ইউরো। আবার অনেক সময় হচ্ছে কি নটারি করে সেই ডকুমেন্টগুলো সেখানে ট্রান্সফার করা লাগে বা সেখানে বাই পোস্টে পাঠিয়ে দেওয়া লাগে। বাট কোভিডের জন্য এটা অনেক সময় লাগে নাই, বাট এর পরবর্তীতে হয়তো বা ওরা একটা চাবে। কিছু ইউনিভার্সিটি তো ভিপিডি চায়। হ্যাঁ, বিপিডি এর ফুল ফর্ম হচ্ছে Vorprüfungsdokumentation। বিপিডি সাধারণত এদের কাজ হচ্ছে গিয়ে কি আমাদের বাংলাদেশের যে গ্রেডিং সিস্টেমটা থাকে বা যে গ্রেডটা থাকে সেটা জার্মান গ্রেডে রূপান্তরিত করা। আর যেসব ইউনিভার্সিটিতে ভিপিডি চায় না সেখানে ইউনিভার্সিটি একটা ইভ্যালুয়েশন রিপোর্ট দেয় এবং সেটার মধ্যে হচ্ছে গিয়ে কি গ্রেডটা থাকে। আর ভিপিডি হচ্ছে গিয়ে কি এক একটা ইউনিভার্সিটিতে এক একটা ওয়েতে হয়ে থাকে। যেমন HAW হামবুর্গের যে ভিপিডি আমার গ্রেডটা ছিল এবং ইউনিভার্সিটির ইভ্যালুয়েশন রিপোর্টের যে গ্রেডটা ছিল সেম পয়েন্ট ছিল। বাট টুম টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক এর ভিপিডি একটু ডিফারেন্ট, সেখানে সাবজেক্টের উপরে ভিত্তি করেও হচ্ছে গিয়ে কি পয়েন্ট করা হয়। সো এটা আসলে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। বেশ কিছু ইউনিভার্সিটি হচ্ছে ভিপিডি চায় এবং যখন এটা ভিপিডি চায়, ভিপিডির জন্য অনেকে বলে যে আসলে এটা কিভাবে অ্যাপ্লাই করবো। এটা অ্যাপ্লাইটা খুবই সিম্পল। আমরা যেভাবে ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করি ঠিক একইভাবে ইউনিভার্সিটিতেই পেমেন্ট করে দেওয়া এবং সেই ডকুমেন্টগুলো এখানে পাঠানো। শুধু এখানে এই ক্ষেত্রে ইউনিভার্সিটি হচ্ছে গিয়ে কি ডকুমেন্টগুলো ওই ইউনিভার্সিটিতে সাবমিট করবে না বা ফরওয়ার্ড করবে না, এক্ষেত্রে শুধু ভিপিডিটা আমাদেরকে দেওয়া হবে বাই মেইলে। তো ভিপিডিটা দিয়ে দিলে পরবর্তীতে দেখা যায় অনেক ইউনিভার্সিটি এক এক রকম পোর্টাল থাকে, কেউ প্রিমাস আইটি চায়, কেউ হচ্ছে নিজস্ব পোর্টাল থাকে। ফর এক্সাম্পল HAW হামবুর্গ আর টেকনিক্যাল ইউনিভার্সিটি মিউনিকে এখানে ওদের নিজস্ব পোর্টাল থাকে। তো সেখানে ভিপিডি সহ আর বাকি সব ডকুমেন্টসগুলো হচ্ছে কি আপলোড করে দেওয়া লাগে, তারপর হচ্ছে কি তার ডিসিশন নেয়। এটা হচ্ছে যেসব ইউনিভার্সিটিতে ভিপিডি চায়। তো এইচএসসির পরে হচ্ছে গিয়ে কি SSC HSC সার্টিফিকেট মার্কশিট লাগে, আর হচ্ছে 1 ইয়ার ব্যাচেলারের সার্টিফিকেট একটা ডকুমেন্টস দেয় এবং মার্কশিট লাগে। বা এ লেভেলের জন্য কি ডকুমেন্টস লাগে বা কি ধরনের রিকোয়ারমেন্ট আছে, লাইক এটা এইচএসসির থেকে কি ধরনের ডিফারেন্ট? এইচএসসি থেকে এতটাও বেশি ডিফারেন্ট না। আমাদের যেই ও লেভেলটা SSC বলা হয় সেটা হলো সব সার্টিফিকেটস তার সাথে ট্রান্সক্রিপ্ট। আর এ লেভেলের যেটা আছে ওটার জন্য সেম, সব সার্টিফিকেটস ট্রান্সক্রিপ্ট। যদি পারা যায় তাহলে হলে রিকমেন্ডেশন লেটার নেওয়া যায়। তার সাথে হলে একটা সাবজেক্ট লাগে যেটা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ AS লেভেল খালি। এটা কি ম্যান্ডেটরি? এটা ম্যান্ডেটরি, হ্যাঁ। এটা যারা গিয়েছেন তারা সবাই AS লেভেলের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দিয়েছেন, তো এটা বাধ্যতামূলক লাগবেই। এই ডকুমেন্টসগুলা এবং আর কি কি অ্যাডিশনাল ডকুমেন্টস লাগে জার্মান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে হচ্ছে গিয়ে কি অফার পাওয়ার জন্য? অ্যাডিশনাল ডকুমেন্টস যেটা লাগে সেটা হলো অ্যাডিশনাল ডকুমেন্টস দুইটা আছে, একটা হলো মোটিভেশন লেটার আর একটা হলো CV। সেটা কি সব ইউনিভার্সিটিতে লাগে? সব ইউনিভার্সিটিতে লাগে না। যদি ইউনিভার্সিটি ওয়েবসাইটে লেখা থাকে যে মোটিভেশন লেটার দিতে হবে তাহলে মোটিভেশন লেটার দেওয়া যাবে। এক্সট্রা কারিকুলাম কোনো কিছু দেওয়া কি উচিত? বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি এটা যদি চায় তাহলে দেওয়া, আর যদি না চায় তাহলে এইসব ডকুমেন্টস কিছু লাগবে না। যা সার্টিফিকেটস আছে ওগুলো দিয়ে অ্যাপ্লাই করে অফার লেটার পেতে পারেন। সো অফার লেটার কি আসলে রিকোয়ারমেন্ট মিললেই দেয় নাকি সিট লিমিটেড থাকে বা এরকম কোনো কিছু? প্রত্যেক ইউনিভার্সিটির জন্য আসলে জিনিসটা আলাদা। রিকোয়ারমেন্ট মিললে আসলে যে অফার লেটার দিবে এরকম না।
কিছু কিছু ইউনিভার্সিটি আছে যাদের রিকোয়ারমেন্ট মিললেই অফার লেটার দিয়ে দিবে, কারণ তাদের সিট আনলিমিটেড। আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেমন HAW হামবুর্গ, তাদের সিট হচ্ছে লিমিটেড। সো এক্ষেত্রে তারা যেটা চায় যে এক্সট্রা কারিকুলাম থাকলে সেটার উপর একটা মার্ক থাকে, যেমন HAWর ক্ষেত্রে হয় মোটিভেশন লেটারের উপর একটা মার্ক করা হয়। সো এরকম একটা রিকমেন্ড থাকে, বা এক্সট্রা কারিকুলাম বা ইন্টার্নশিপ থাকলেও সেটার উপরেও মার্ক করা হয়। বাট একই দিকে যদি আমি বলি টেকনিক্যাল ইউনিভার্সিটি মিউনিক, তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কি আমি যে কোর্সে অফার পেয়েছিলাম ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, সেক্ষেত্রে আসলে এত এক্সট্রা কারিকুলাম লাগে নাই, এদেরও সিট আনলিমিটেড। বাট এরা আসলে সবাইকে অফার লেটার দেয় না রিকোয়ারমেন্ট মিললেও। সো এদের হচ্ছে যারা টপ রেজাল্ট ভালো এবং মনে হয় যে এরা আসলে করতে পারবে, শেষ করতে পারবে, সেরকম যাচাই বাছাই করে এদের আসলে অফার লেটার তারা প্রোভাইড করে থাকে। এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে গিয়ে কি অনেক সময় দেখা যায় যে অনেকের গ্রেড অনেক কম, তারা চিন্তা করে আচ্ছা আমি কি এখানে চান্স পাবো বা আমাকে অ্যাপ্লাই করা উচিত বা উচিত না। তো তাদের জন্য আসলে একটা অপশন আছে টেকনিক্যাল ইউনিভার্সিটি মিউনিক। এরা যেটা করে সেটা হচ্ছে গিয়ে কি এরা ইন্টারভিউ নেয়। এরা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি একটা ইন্টারভিউ নেয়। ইন্টারভিউ নিয়ে তাদের যদি মনে হয় যে সে আসলে কমপ্লিট করতে পারবে, তো তাদেরকে অফার করে, আর না হলে অফার করে না। আমি তো অফার লেটার পেয়ে গেছি। স্যার পরবর্তী ধাপ হচ্ছে ভিসা। ভিসা ছাড়াও তো আমি জার্মানিতে আসতে পারবো না। তো জার্মানি আসার জন্য আমার ভিসা লাগবে, একটা ভ্যালিড ভিসা লাগবে, আর ভিসা দেয় অ্যাম্বাসি। তো অ্যাম্বাসিতে আমাকে হচ্ছে আবেদন করতে হবে ভিসার জন্য। আর ভিসার জন্য আবেদন করার জন্য এরা হচ্ছে একটা ইন্টারভিউ নেয়। আমাদের দেশে আসলে VFS নেয় অন্যান্য দেশের মতো, সো এগুলো আমাদের নিজেদেরই করতে হয়। তো আমরা যখন ওইখানে অ্যাপয়েন্টমেন্ট নেই, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা ইন্টারভিউ হয়। সো ইন্টারভিউর আগে আমাকে সব ধরনের ডকুমেন্টস রেডি করে নিয়ে যাওয়া লাগে। ফর এক্সাম্পল অফার লেটার, যাবতীয় সার্টিফিকেটস, তারপর একটা ব্লক অ্যামাউন্ট লাগে। আর ব্লক অ্যামাউন্টটা হচ্ছে গিয়ে কি অ্যাম্বাসি চায় অফার লেটার পাওয়ার জন্য না। সো ব্লক অ্যামাউন্টটা এখন আছে হচ্ছে গিয়ে কি 10,521 কিছু একটা, যদি ফিনটিপেতে করা হয়। এটা আসলে ডিপেন্ডস, তো মোটামুটি 10 লাখের মতো লাগে আসলে। সো ব্লক অ্যামাউন্ট, তারপর এখন হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স আসছে, তারপর হচ্ছে মোটিভেশন লেটার, CV, অনেক কিছুই চাই। সো এই সব কিছু কী কী ডকুমেন্ট লাগবে এটা অ্যাম্বাসির ওয়েবসাইট আছে। সো স্টুডেন্ট ওখানে গেলে সব কিছু দেখতে পারবে আসলে কী কী ডকুমেন্টস লাগে। তো ইন্টারভিউ ফেস করার পর তারা একটা ভিসা ফি নিবে, সেটা হচ্ছে গিয়ে কি 75 ইউরো। সো বাংলাদেশে তো আসলে টাকা ওঠানামা করে, যেমন আমার ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি 7,600 টাকা লাগছে, ওর ক্ষেত্রে 300। হ্যাঁ, সো ওর ক্ষেত্রে হচ্ছে গিয়ে 7,300 টাকা লাগছে। এটা ডিপেন্ড করে আসলে। সো অ্যাম্বাসিতে আমরা যে ডকুমেন্ট জমা দিই, সো ওই ডকুমেন্টগুলো আমরা 2 সেট নিয়ে যাই। আর হচ্ছে গিয়ে কি অরিজিনাল সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো নিয়ে যাই, সেগুলো হচ্ছে অরিজিনাল ওখানে চেক করে। সব কিছু ঠিক থাকে, ফিঙ্গারপ্রিন্ট নেবে, তারপর টাকা নিবে ওই অ্যামাউন্টটা, 75 ইউরো অ্যামাউন্ট, বাংলাদেশে যে টাকাটা আসে ওই রেট অনুযায়ী। তো সেই টাকাটা নিবে, নেওয়ার পর বলবে যে 4 থেকে 6 উইকস ওয়েট করেন। তারপর হচ্ছে ভিসা হয়ে গেলে ফোন করবে বা ইমেল দিবে। এখন সাধারণত ফোন করে হচ্ছে গিয়ে কি বলে যে আপনার ভিসা হয়ে গেছে, আপনি ভিসাটা নিয়ে যান। এটা হচ্ছে খুবই ইজি একটা প্রসেস। বাট এখন কোভিডের সময়, যেহেতু ও কোভিডের মধ্যে আসছে, সো এখন লাইক রিসেন্টলি আসছে, সো এখন কি হচ্ছে সো সেটা ওর কাছ থেকে শুনি। তো ভিসা পাওয়াটা শুনে তো অনেক ইজি মনে হইলো। তো লাইক অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট যদি আমি এখন নিতে চাই, সো আবেদন করার ঠিক কতদিনের মধ্যে আমি অ্যাপয়েন্টমেন্ট পেতে পারি, বা কি দেখাচ্ছে ওয়েবসাইটে দেখাচ্ছে যে এখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর 12 মাস ওয়েট করতে হবে। এটা হলো ওয়েটিং পিরিয়ড এখন। সো এটা তো শিওর না যে 12 মাস পরে আমি এক্স্যাক্টলি পাচ্ছি বা পাচ্ছি না। এটা একদম শিওর না। তো তুই কবে হচ্ছে গিয়ে কি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলি? আমি অ্যাপয়েন্ট নিয়েছিলাম আগের বছরের 2020-এর জুলাই 5। আমি ডকুমেন্ট সাবমিশনে মেল পেয়েছি 2021 সালের ফেব্রুয়ারি 13 তারিখ। তখন আমাকে বলে দিয়েছিল যে একদম 7 দিনের মধ্যে, জার্মান এম্বাসি ঢাকা মেইলে আমাকে 7 দিন সময় দিয়েছিল 13 ফেব্রুয়ারি থেকে, যে যত ডকুমেন্টস আছেন সব কিছু একটা 1 PDF ফাইলে কম্প্রেস করে ওটা হলো পাঠিয়ে দিতে হবে তাদের মেইল অ্যাড্রেসে। তো এটা দেওয়ার কতদিনের মধ্যে আসলে লাইক ডেট পাওয়া যায়? এটা দেওয়ার খুব শীঘ্রই ডেট পেয়ে যায় বেশিরভাগ মানুষ। তো এটা ডিপেন্ড করে আসলে। এটা ডিপেন্ড করে আসলে। তো আমি হচ্ছে HSC কমপ্লিট করে 1 বছর ব্যাচেলার করে যেহেতু আমি আসছি, তো আমিও হচ্ছে গিয়ে কি জুলাই 5-এ হচ্ছে গিয়ে কি অ্যাপয়েন্টমেন্ট বুক দেই। তো আমি হচ্ছে 12 ফেব্রুয়ারি ডকুমেন্ট সাবমিশনের মেল পাই। তো 7 দিনের মধ্যে সব কিছু ম্যানেজ করে আমি হচ্ছে গিয়ে কি লাইক 5 দিনের মধ্যেই, মেবি এটা 17 তারিখ হবে, আমি হচ্ছে রাত 8টার সময় হচ্ছে গিয়ে কি ওদেরকে ইমেল করে সব পাঠিয়ে দিই। আর তামিদ হচ্ছে গিয়ে কি 10টার সময় দেয়। তো আমার ইন্টারভিউ ডেট ছিল হচ্ছে গিয়ে কি 14ই মার্চ, আর আমি জার্মানিতে আসছি 25শে মে। আর ওর ইন্টারভিউ ছিল হচ্ছে গিয়ে কি 16ই জুন আর 9 জুন। আমার ছিল 9 জুন। সো তামিদের ইন্টারভিউ ছিল হচ্ছে গিয়ে কি 9 জুন, আর ও আসে হচ্ছে গিয়ে কি 29 আগস্ট। সো ভিসার আসলে বর্তমান পরিস্থিতিটা আসলে লাইক খুবই সুবিধাজনক না, যদিও এটা আসলে কাউকে ডিমোটিভেট করার জন্য না, এটা আসলে সিচুয়েশনের উপরে এমন হয়ে গেছে। বাট আগে এরকম টাইম লাগতো না। তো তুই কতদিনে ভিসা পাইছিলি আসলে, আর কতদিন টাইম লাগছিল ইন্টারভিউ দেওয়ার পরে? আমি ভিসা পেয়েছি 4 সপ্তাহ পর।
এক্সাক্ট 4 সপ্তাহই। এক্স্যাক্ট 4 সপ্তাহ না, তার 3-4 দিন বেশি হবে। সো ভিসা পাওয়ার পরে আসলে লাইক কত সময় লাগে বা কখন আসা যায় আসলে? ইমিডিয়েটলি আসা যাবে, কোনো সমস্যা ইমিডিয়েটলি নেই। আসা যাবে। ভিসাটা যেই দিন পাওয়া যাবে, ভিসাটা যেই দিন আমি নিব ওই দিনই ডেট দেওয়া থাকবে যে ভিসা স্টার্ট হয়ে গেছে। তো এখানে আমি একটা জিনিস অ্যাড করে দিতে চাই, কজ ভিসা পাওয়ার যে ইমিডিয়েটলি যে ফ্লাই করা যাবে এমন কোনো কিছু নাই। কারণ আমরা যখন ভিসা ফর্ম ফিল আপ করি তখন আমরা বলি যে ইন্টেন্ট ডেট কবে আমরা ফ্লাই করব। তো সাধারণত আমরা সবাই এটা 1 মাস পরেই দিয়ে রাখি। যেমন আমি 14 মার্চে হচ্ছে গিয়ে কি আমি ইন্টারভিউ দিই, তো আমি ডেট দিয়ে রাখছিলাম 20 এপ্রিল। তো ওই সময় হচ্ছে গিয়ে কি গভর্নমেন্ট হচ্ছে লকডাউন দিয়ে দেয়, সো ভিসা আমি কালেক্ট করতে পারি না বা তারা কাউকে ভিসা দেয় না ওই সময়। সো আমি ভিসা কালেক্ট করি হচ্ছে গিয়ে কি মে 6, তো আমার ভিসা অলরেডি শুরু হয়ে গেছে। সো তখন আমি যখন ইচ্ছা তখনই যেতে পারবো। তো অনেক সময় এমন হয় যে যদি লকডাউন না হতো আমি ভিসাটা হচ্ছে গিয়ে কি 14 এপ্রিলের মধ্যে পেয়ে যেতাম, কিন্তু আমার ভিসা শুরু হয়েছে 20 এপ্রিল থেকে। সো আমাকে আসতে হইলে ওই 20 এপ্রিলের পরেই আসতে হবে। সো আমি চাইলেও আসতে পারবো না। সো ভিসা শুরুর ডেট থেকে আমি যখন ইচ্ছা তখনই আমি জার্মানিতে ফ্লাই করতে পারবো। তো এটা ছিল আসলে জার্মানিতে আসা পর্যন্ত জার্নি। এরপরেও আসলে অনেক প্যারা আছে, যেমন আমার বাসা খুঁজতে হবে, কারণ আমি তো যাই রাস্তার মধ্যে থাকতে পারবো না, আর হোটেলের প্রাইস অনেক বেশি। সো এক্ষেত্রে হচ্ছে গিয়ে কি ডরমিটারিতে অ্যাপ্লাই করে দেওয়া, আগে থেকেই করে দেওয়া। আর যদি কোনো পরিচিত লোক থাকে তাহলে তো কোনো কথাই নেই, আর না হলে ভিগে নামক অ্যাপ আছে সেখান থেকে প্রাইভেট বাসা খুঁজে বের করা। তো বাসা খুঁজে লাইক জার্মানিতে আসার পর অনেকগুলো ধাপ থাকে। যে ভিসাটা দেয় সেটা হচ্ছে গিয়ে কি 3 মাসের বা 6 মাসের ভিসা দেয়। এই ভিসাটা আমাদের এক্সটেন্ড করতে হয়। তো এক্সটেন্ড করার আগে জার্মানিতে একটা রুলস আছে যে আমি যেখানে থাকবো সেখানে 2 সপ্তাহের মধ্যে হচ্ছে আমার সিটি রেজিস্ট্রেশনটা করতে হবে। তারা প্রত্যেকটা স্টুডেন্টের ডেটা রাখে, কি আসলো ওই সিটি থেকে গেল, প্রত্যেকটা স্টুডেন্টের। তো সিটি রেজিস্ট্রেশনটা একটা বাধ্যতামূলক, কারণ ভিসা এক্সটেন্ড করতে এটা লাগবে। আর যেহেতু এখন অনেকে হেলথ ইন্স্যুরেন্সটা অনেকে আগে থেকেই অ্যাপ্লাই করছে, কারণ অনলাইনে সবাই ক্লাস করতেছিল, অনেক ইউনিভার্সিটি হেলথ ইন্স্যুরেন্স চাচ্ছিল, সো অনেকে এটা আগে থেকে অ্যাপ্লাই করছে। সো এটা আগে থেকেই করা আছে। আমি ইমিডিয়েটলি জার্মানি আসার পরে আমি হচ্ছে সিটি রেজিস্ট্রেশনের জন্য লাইক অ্যাপয়েন্টমেন্ট নেই, তো সেখানে সিটি রেজিস্ট্রেশন করে ফেলি। তো তারপরে হচ্ছে গিয়ে আমি এখানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলি। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা খুলে পোস্ট অফিসে গিয়ে ভেরিফাই করে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করি। সো আমি কমার্স ব্যাঙ্কে করেছিলাম, অনেক হচ্ছে স্পার্ক আসেতে করে, সেখানে অনেক ভুট টুত আছে। সো আমি এখানে করেছিলাম এবং আমি N26 হচ্ছে গিয়ে কি করে রাখছিলাম, বাট তারা রেসিডেন্ট পারমিট কার্ড চাচ্ছিল N26, তো দ্যাট ইজ ওয়াই আমি এটা আগে করতে পারি নাই। তো এখানে আসার পর হচ্ছে আমি রেজিস্ট্রেশন করি। এরপরে হচ্ছে গিয়ে কি আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন হওয়ার পরে হচ্ছে গিয়ে কি আমি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা ফিনটিবাতে আমি আপডেট করে দিই। তো তারা হচ্ছে আমাকে প্রথমেই 3 মাসের অ্যামাউন্টটা দিয়ে দেয়। আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে সিস্টেমটা একটু ডিফারেন্ট, এটা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ভেরি করে। সো লাইক আমার কমার্স ব্যাঙ্কের ক্ষেত্রে এখানে চিঠি পাঠায়, একবার কার্ড পাঠাবে, একবার পিন পাঠাবে, একবার হচ্ছে ওই কার্ডের হচ্ছে পিন পাঠাবে, তারপর লাইক ওয়ান টাইম পাসওয়ার্ড অনেক কিছু পাঠানোর পরে হচ্ছে গিয়ে কি অ্যাকাউন্ট খোলা লাগে, একটু ঝামেলা হলেও এটা এক একজন এক একটা চুজ করে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পর তো আমি এখানে যখন ডরমিটরিতে উঠি, তো আমার কাছে যখন ক্যাশ টাকা ছিল, তো আমি ক্যাম্পাস কোম্পানিকে বলি যে আসলে আমি তো ক্যাশে পেমেন্ট করতে পারবো, আমার ব্যাংকে বা ব্যাংক ট্রান্সফার করতে পারবো না। তো তারা বলে যে তুমি টাকাটা পরেও পেমেন্ট করতে পারবা। তো এই জন্য আমি মোটামুটি 1 মাস পরে হচ্ছে এই ক্যাম্পাস কোম্পানিতে যখন আমার টাকাটা ফিনটিবা থেকে 3 মাসের পেমেন্ট আমি আমার কমার্স ব্যাংকে পাই, তো সেটা হচ্ছে গিয়ে আমি ক্যাম্পাস কোম্পানিতে পেমেন্ট করে দিই। তো এখানে আমরা বলি সিটি রেজিস্ট্রেশন করা। তো সিটি রেজিস্ট্রেশন আসলে কোথায় করে? সিটি রেজিস্ট্রেশন করা হচ্ছে রাথ হাউসে, আর ভিসা এক্সটেন্ড করা হচ্ছে গিয়ে কি আউসল্যান্ডার বিহারতে। তো আমি আউসল্যান্ডার বিহারতে একটা অ্যাপয়েন্টমেন্ট নেই, সব ডকুমেন্ট যেগুলো আগে, যেমন আমার ইনরোলমেন্ট সার্টিফিকেট, তারপর হেলথ ইন্স্যুরেন্স যাবতীয়, লাইক পাসপোর্টটা তো অবশ্যই লাগবে, তারপর হচ্ছে গিয়ে কি ব্লক অ্যামাউন্ট স্টেটমেন্টটা। তো অনেকে আসার পরে দেখা যায় যে অনেকে অ্যামাউন্টটা খরচ করে ফেলে ফিনটিবার থেকে নিয়ে, তো সরাসরি অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে দেরি হয়। তো তারা যেটা করে যে ওই ব্যাংক স্টেটমেন্টটা নেয়, এত টাকা হচ্ছে ওই অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, আর ফিনটিবার একটা থেকে প্রত্যেকটা মাসে যখন টাকা ট্রান্সফার করবে তখন তারা ব্যাংক স্টেটমেন্ট দেয়। সো এই ডকুমেন্টগুলো, যাবতীয় ডকুমেন্টস এবং ফটো সব কিছু নিয়ে হচ্ছে গিয়ে কি আউসল্যান্ডার বিহারতে যাই। তো আমার ক্ষেত্রে আমি একটু লাকি ছিলাম, কারণ বাকি দুজন যারা করছিল তারা আসলে ওই দিন একটা কাগজ পায় নাই, যে কাগজের মধ্যে লেখা ছিল 1 বছরের ভিসা এবং হচ্ছে গিয়ে ওয়ার্ক পারমিট। সো সেটা আমি পেয়ে গেছিলাম 1 মাস আগেই, আর বাকি দুজন হচ্ছে গিয়ে আমার সাথে দিয়েছিল, তাদের আগে ডেট ছিল, তো তারা পায় নাই। তো তারা হচ্ছে গিয়ে 1 মাস পরে স্টুডেন্ট কার্ড পাইছে এবং সেটার সাথে ওয়ার্ক পারমিট পাইছে। তো আমার ক্ষেত্রে আমি আগেই পেয়ে গেছিলাম এবং 1 মাস পরে হচ্ছে গিয়ে আমি রেসিডেন্ট পারমিট যে কার্ডটা, সেই কার্ডটা পাই আমি 1 মাস পরে, এবং সাথে যে মেইন ওয়ার্ক পারমিটটা সেটা আমাকে দিয়ে দেয়। আর ইন দ্য মিন টাইম আসলে লাইক কাজ করতে গেলে যেটা লাগে, বা বাইরে জব পার্ট টাইম জবের জন্য যেটা লাগে, সেটা হচ্ছে গিয়ে কি এক ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা হচ্ছে সিটি রেজিস্ট্রেশন করার পরেই হচ্ছে ফিনান্সাম থেকে এটা আসে। আর নাম্বার 2 হচ্ছে গিয়ে কি
সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এটা আসলে হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করে থাকে। তো তাদেরকে ফোন দিলে আমি ফার্স্টে নিয়েছিলাম, তো পরবর্তীতে একটা অথরিটি থেকে একটা চিঠি আসে। সো আমি একজনকে চিনি, আমার সাথে অ্যামাজনে জব করতো, এক আপু ছিল। তো সে ভিসা এক্সটেন্ড করা নাই, কিন্তু সে কাজ করতেছে, কারণ তার পাসপোর্টের মধ্যে যে ভিসাটা 6 মাসের ভিসা দিচ্ছে, সেখানে ওয়ার্ক পারমিট দিয়ে দিয়েছিল। সেটা আসলে ডিপেন্ড করে, কেউ হচ্ছে ওয়ার্ক পারমিট পাচ্ছে, আমি যেমন 3 মাসের ভিসা পেয়েছিলাম, একই ক্যাম্পাস একই সিটি, একজন হচ্ছে 6 মাসের ভিসা পাইছে তামিদ। সো এটা আসলে ডিপেন্ড করে। সো এটা হচ্ছে জার্মানিতে আসার পরের ধাপ, এবং আরও অনেক ধাপ আছে লাইক জব টব খোঁজা। সো এখানে আমার একটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে গিয়ে কি ল্যাঙ্গুয়েজ শিখতেই হবে। সো এখানে এমনও হয় যে একটা লাইক অথরিটির লোক, আমি এটা বলবো না, লাইক আপনি যদি ল্যাঙ্গুয়েজ জানেন আপনার কোনো সমস্যা নাই, যদি ল্যাঙ্গুয়েজ না জানেন আপনি সিম অ্যাক্টিভেট করা থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে, বা আপনি লাইক কোথাও ইন্টারভিউ দিতে গেছেন, যেমন আমার ফ্রেন্ডের সাথে যেটা ঘটেছিল, যে ও ফার্স্টে যা বলছে যে উড ইউ স্পিক ইংলিশ প্লিজ, তারা বলছে নাই, তারা বলবে না। তো পরে যখন দেখছে যে ও আসলে নতুন আসছে, মাত্র 2 দিন হয়েছে, তখন তারা আবার ইংলিশে কথা বলছে। তো আসলে জানে তারা ইংলিশ, তো অনেকেই বলতে চায় না। তো আমার সাজেশন থাকবে জার্মান শিখুন। তো জার্মানিতে আসছেন, এভরিথিং ইজ ওকে। তো আজকে জার্মানিতে কতদিন যাবত আসছিস? জার্মানিটা 4 দিন হলো আসছে। 4 দিন হলো আসছিস। তো 4 দিনে তোর কি কি কাজ সম্পন্ন, যে আমি কাজগুলো বললাম? 4 দিনে হলো প্রথমত সিটি রেজিস্ট্রেশন, তার সাথে হলো ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এই 3টা খুব মূল্যবান জিনিস। তো লাইক আমার লাইক ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু খোলা নিয়ে আমার সিটি রেজিস্ট্রেশন করে নিয়ে আমার 1 মাস লাগছিল। তো তোর ক্ষেত্রে এত তাড়াতাড়ি কেন? কারণ এই যে সামনেই ছেলেটা চুপি চুপি বলো কেউ জেনে যাবে। ক্যান্সেল করে দেন একটু, যেটার পর আপনার 13